রাগে গজরাতে গজরাতে পরীর পাশে গিয়ে বসে বিন্দু। পরী অত কিছু খেয়াল করলো না। ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরীর ভালো লাগলো। তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এরই মধ্যে সম্পান মাঝি গুনগুন করে গান ধরলো। নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়, সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে। বাকি জীবনটা বাড়ির 4 দেওয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় 2 বোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে, ঠিক আর 5টা মেয়ের মতোই। কিন্তু ওর জীবন কেন আলাদা করে দেখছে মালা, তা জানে না পরী। মাকে অনেক প্রশ্ন করেও উত্তর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জে উঠল মেঘ। ঝুমঝুম করে শব্দ তুলে পানিতে পড়তে লাগলো বাড়িধারা। বিন্দুর ডাকে সাম্পান দ্রুত ছইয়ের ভিতরে এসে বসে, কিন্তু শায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সম্পান বলে, ও দাদা, ভেতরে আইয়া বহেন। এমনি থাকলে পুরা ভিজা যাইবেন তো। ভেতরে 2জন নারী আছে সাম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যাই কিভাবে? সাম্পান ভারী অবাক হলো। মেয়েদেরকে শায়ের সম্মান করে সেটা জানে সাম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানতো না। সে বলল, বিন্দু কিছুই কইব না দাদা। এবার শায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকলো না। পরী ভারী অবাক হচ্ছে শায়েরের কাজে। তার মানে শায়ের এটা বোঝাতে চাইছে যে পরী অনুমতি না দেওয়া পর্যন্ত শায়ের ভেতরে এসে বসবে না। তাই পরী বলল, আপনি ভেতরে আয়া বহেন, আমগো কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে শায়ের ভিতরে এসে সম্পানের পাশে বসলো। এতটুকু সময় সে ভিজে একাকার। পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে। পরী নিজের ঘুমটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেন কমানোর আঁচ বাড়িয়ে দিতেই আলোকিত হলো নৌকা। ওড়নার ফাঁকা গলিয়ে আর চোখে সে শায়েরকে দেখে নিল একবার। এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নীরবতা পালন করছে নৌকা জুড়ে। ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা। 4 জন এমনভাবে বসে আছে যেন এই নৌকায় তারা 7 সমুদ্র 13 নদী পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সম্পান হলে হতো। পরী আর শায়েরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা 2জন এসেই তালগোল পাকিয়ে দিল। তা ভেবে মুখ চেপে হাসল বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল। তাই সম্পান ছইয়ের মধ্যে গোজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পরে নিল। তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢোকা গেছে। তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে। আখির বৈঠক ঘরের একপাশে ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছুই টের পাননি। পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবুও পা বাড়ায় 2জনে অন্দরমহলে। বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। হয়তো কেউ থাকে না বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যেই একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের। নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়তো। যেতে যেতে সামনেই পড়লো মালার ঘরটি। সেখানে উকি দিয়ে দেখলো মালা শুয়ে আছেন। একা নয়, সঙ্গে জ্যাসমিনও আছেন। সে মালার সেবা করছে। মালার প্রতি জ্যাসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে 2জনে আবার সামনে এগোলো। এবারে ওরা পৌঁছালো সেই ঘরে যেখানে পালক, মিষ্টি আর রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়ল। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে দিল। ওদের এ সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, তোরা ভিতরে ঢুকলি কিভাবে? কেন এসেছিস সেখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হয় একটু। আমরা 2জন তো সেই পরীকে দেখতে এসেছি, যার ডানা নেই। তো জানা, তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সাদরে গ্রহণ করবে বলে। পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বলল, আস্তে কথা বল, কেউ শুনতে পেলে আমাদের খবর হয়ে যাবে। এবার নাইম একটু বিরক্ত হয়ে বলে, তোদের কথা শেষ হলে বল পরীর ঘর কোনটা। পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ কেন করিস বলতো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাইম নাছোড়বান্দা। সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব। চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালক চেয়েও কিছু বলতে পারল না। এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না। ধরা পড়লে কি যে হবে। আবেরজান নাক ডেকে ঘুমাচ্ছেন, বাইরে থেকেও শোনা যাচ্ছে। আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলছে। 2 হাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা দেখছি দেওয়াল ফাটিয়ে দিবে। নেহাত দেওয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেওয়াল তৈরি করতে হতো। প্রতিউত্তর না করে নাইম পা বাড়ায় তার সামনের ঘরে। অন্ধকারচ্ছন্ন অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে। সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর।
পরীর ঘরে ঢুকতেই ওরা চারদিক চোখ বুলায়। কিঞ্চিত আলোকিত ঘরটাতে সবকিছু স্পষ্ট নয়, কিছুটা সন্দেহ নিয়েই ঘরে ঢুকলো নাইম, কারণ সবগুলো ঘরই বন্ধ আর এটাই শেষ ঘর। ওরা ঘরে ঢুকে চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের উপর। পা টিপে টিপে পালঙ্কের কাছে এগিয়ে গেল নাইম। বুকটা কেমন ধুকভুক করছে। শেখর পিছন থেকে এসে ফিসফিস করে বলল, এটাই কি পরি? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলে সে। এখন কথা বলার সময় নয়। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারলো এটাই পরীর ঘর। কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয় এই ঘরটাও ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কি আদৌ পরি? গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে। দুজনেই চমকে তাকালো ছোট্ট জুম্মানের দিকে। তাহলে পরি কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল, এটাও কি পরীর ঘর নয়? তাহলে কোনটা? না, এটাই পরীর ঘর। শেখর বিস্ময়কর কণ্ঠে বলে, তাহলে পরি কোথায়? কিছুক্ষণ ভাবলো নাইম, তারপর বলল, আমার মনে হচ্ছে পরি বাড়িতে নেই। রাতের আধারে সে কোথাও গিয়েছে। কিন্তু কেন? শেখর বেশ ভাবনায় পড়ে গেল। সত্যিই তো, পরি তো অন্দরমহলে থাকতো, তাহলে এতক্ষণ টের পেয়ে যেত, হয়তো ওদের ধরেও ফেলতো। তার মানে সত্যিই পরি বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরি? নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে। সায়ের নেমে গিয়ে কোনো দিকে না তাকিয়েই চলে গেল, এমনকি সাম্পানের সঙ্গেও কথা বলল না। সায়ের চলে যাওয়ার কিছু সময় পর পরিও নামলো। বিন্দুও সাম্পানকে বিদায় জানিয়ে দিয়ে বাড়ির পিছনের দিকে চলে গেল। সেখানে একটা বড় পরগাছা উঠে গেছে দেয়াল পর্যন্ত। গাছ বেয়ে উঠে দেওয়াল টপকালো পরি। তারপর বড় আম গাছটা বেয়ে উঠল অন্দরমহলের ছাদে। আম গাছটায় ছোট ছোট ডালপালা থাকায় উঠতে বেশি অসুবিধা হয়নি পরির। তাছাড়া গাছে চড়ার অভ্যেস ওর ছোট থেকেই আছে। ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকলো। নিজের ঘরে আসতেই জুম্মানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখলো পরি। ছেলেটা বড্ড ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায়। কানের কাছে ঘন্টা বাজালেও সে টের পাবে না। যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো চোখে এসে না পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। এজন্যই পরি যেদিন ঘর থেকে বের হয় সেদিন জুম্মানকে নিজের ঘরে রাখে। পরির বের হওয়ার কথা জুম্মানও জানে। সর্বদা সে তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ঘরে এসে নতুনত্বের গন্ধ নাকে এলো পরির। এটা যে কোনো পুরুষের গায়ের গন্ধ সেটা বেশ বুঝতে পারছে সে। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল? হ্যাঁ, তাই হবে। কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে? হারিকেনের আঁচটা বাড়িয়ে দিয়ে চারদিকে চোখ বুলায় পরি। মেঝেতে চোখ দিতেই কাদা মাখা পায়ের ছাপটা স্পষ্ট হয়ে ওঠে। একজন না, দুইজন পুরুষ এসেছিল এই ঘরে। তবে তারা কারা? হারিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহল ঘুরে এলো পরি, কিন্তু কাউকেই পেল না। তাই মাথায় ঘুমটা টেনে সে অন্দরমহলের দরজা খুলে বৈঠক ঘরে পা রাখতেই সামনে সায়েরকে দেখতে পেল। গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুছতেছে। এভাবে খালি গায়ে লোকটাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পরি। দূর থেকে পরীকে দেখে তাড়াহুড়ো করে আরেকটা পাঞ্জাবি গায়ে জড়ালো সায়ের। হারিকেনের আবছা আলোয় হঠাৎ এক রমণীকে দেখে ঘাবড়ে যায় সায়ের। আর নিজেকে ওই অবস্থায় কোনো নারী দেখে ফেলেছে বিধায় লজ্জিত সে। তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টো করে পড়ে ফেলেছে। চুলগুলো ঠিকমতো মুছতেও পারল না। কোনো দরকার ভেবে দ্রুত পায়ে পরীর সামনে এসে দাঁড়ায়। তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে সায়ের। সে ভেবেছিল কুসুম এসেছে, কিন্তু কাছে এসে বুঝতে পারলো এটা কুসুম নয়, অন্য কেউ। জেসমিন বা মালাও নয়, এটাও সে বুঝতে পারলো। তাহলে কি এই মেয়েটাই পরি? এই মুহূর্তে সায়ের সামনে জমিদার কন্যা পরি দাঁড়িয়ে আছে, তা বুঝতে বেগ পেতে হলো না তার। তাই সে বলে উঠল, কোনো সমস্যা হয়েছে? আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে? কথাটা সে মাথা নিচু করেই বলল। তবে শায়েরের কথা ভেবে বোঝা গেল সে পরীকে চিনেছে। কিন্তু কিভাবে? এর আগে কখনো শায়েরের মুখোমুখি হয়নি পরী। তাহলে চিনল কিভাবে? পরী মাথা নাড়ে শুধু। শায়ের বলল, এত রাতে ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় বিপদ আসতে পারে। নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন, তা আমি জানি, তবুও সাবধানের মার নেই। পিছন থেকে আঘাত এলে নিজেকে রক্ষা করার খুব কঠিন। কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিয়েন। পরী চুপ থেকে কথাগুলো শুনল। ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়িয়ে বলল, পাহারা বাড়িয়ে দেন, অন্দরে কেউ ঢুকেছিল, ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই। একটু বলে দরজা বন্ধ করে দিল পরী। মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করে শায়ের। মুখে বিরক্তি নিয়ে আবারও বারান্দায় গিয়ে দাঁড়ায়। পরীকে সে কখনো দেখেনি, আর দেখার ইচ্ছেও নেই। কারো মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শুনেও নি, সে সময় তার নেই। আফতাব সব সময় তাকে কাজের উপরে রাখে, আজ এখানে কাল ওখানে, তো পরশু সেখানে, দৌড়ের উপর থাকে সে। তবে এবার শায়ের ঠিক করেছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নিবে, আর এত কাজ করতে ভালো লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিজান গল্পের 11তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সানজিদা। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।